রাতে আমি যখন হুট করে উঠে পড়ি, আমার মনে হয় যে পাশেও ঘুমাচ্ছে। পুরা বেড খালি, তাও আমি এইটুক পর্যন্তই থাকি, মাঝখান পর্যন্ত, এর বাইরে যাই না। খুলনা থেকে আসতো ছুটিতে, এসে নিচে যখন ওর বাইকটা দেখতাম, আমার তখন অনেক ভাল লাগতো যে আসছে, আমার ভাই আসছে। আমি জানি যে ওর আমার প্রতি অনেক কেয়ার ছিল, ও জানতো আমার ওর প্রতি অনেক কেয়ার ছিল। আমি এখন যে শার্টটা পরে আছি, এটাও ওর একটা ফেভারিট শার্ট ছিল। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান। 2023 সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করে ঢাকায় ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে, করছিলেন প্রফেশনাল MBA। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে বেশ ভালো আয় হতো মুগ্ধর। মুগ্ধর মৃত্যুর পর ফ্রিল্যান্সারদের বৈশ্বিক প্ল্যাটফর্ম ফাইবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শোক প্রকাশ করেছে। ঘটনার দিন দুই যমজ ভাই মুগ্ধ স্নিগ্ধ ছাড়া পরিবারের সবাই ছিলেন ঢাকার বাহিরে। খবর পেয়েই ছুটে আসেন তারা। মুগ্ধর গায়ে তো বুলেট লাগছে, তুই তাড়াতাড়ি আয়। কোনো কান্নাকাটি না, কোনো কিছু না। আমি মনে করছি যে হয়তো বা রাবার বুলেট লাগছে। 5 মিনিট আমি ওর কাছেও যাইনি, আমি বেডের পাশেই বসে আছি যে ডাক্তার আসলে ডাক্তারকে জিজ্ঞাসা করবো কি অবস্থা। আমি তখনও বুঝি নাই যে ও মৃত্যুবরণ করছে। ডাক্তার 5 মিনিট পরে এসে আমাকে বলতেছে যে ওর তো ইসিজিতে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না। থাকার ঘর জুড়ে সবখানেই যেন মুগ্ধর স্মৃতি। বিষয়টা মেনে নিতে হবে, কিন্তু আমি সারা জীবন এটার জন্য আমার আফসোস থেকে যাবে যে আজকে মুগ্ধ এই জায়গায় থাকলে আমার এটা বলতো। প্রমাণ সাপেক্ষে এই হত্যার বিচার চায় মুগ্ধর পরিবার। তবে তার জন্য নিরপরাধ কেউ যেন সাজা না পায় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন তারা। প্রতি ওয়াক্তে নামাজ আদায় করে ছেলের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন বাবা আব্দুল মতিন। যে ছেলে কদিন আগেও বাবার মধ্যমণি ছিল, আজ সে শুয়ে আছে চিরঘুমে। বিবাহবার্ষিকীর 7 দিন আগে আল্লাহ আমাকে এই ছেলেটা দান করে, তারই নিয়ে আমরা প্রথম বিবাহবার্ষিকী পালন করি। এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ উপহার ছিল। মমতাজ বেগমও ডুকরে কেঁদে উঠছেন বারবার। তরতাজা ছেলেকে আর চোখের সামনে দেখতে না পেরে হারিয়ে ফেলেছেন মুখের ভাষা। এটা তো বলার মতো কোনো ভাষা নাই, কোন ভাষা এটা প্রকাশ করব। সন্তান তো সন্তানের, চাচি হোক মাই হোক। শেখ শাহরিয়ার বিন মতিন সোহার্তো এবার HSC পরীক্ষায় ময়মনসিংহ থেকে অংশ নিচ্ছিল সে। যে ঘরে বসে প্রস্তুতি নিচ্ছিল পরীক্ষার, সেই ঘরে এখন শুনশান নীরবতা। পড়ার টেবিলে সাজানো আছে বই খাতা, সবই, শুধু নেই সোহার্তো। 18 জুলাই বিকেলে মিরপুর 10 নম্বরে কোটা আন্দোলনে যোগ দেয় সোহার্তো। সেখানে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সে। ঢাকা মেডিকেলের ICUতে থাকার 2 দিন পর সোহার্তোকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাতিজা ঢাকা থাকতো, 1 বছর হয়েছে আইছে। আসার পরে এই বাড়িতে থাকতো, আমার ভাই ঢাকায় থাকতো, আমি বাড়িতে, আমার ছোট ভাই বাড়িতে থাকতো। আমাদের সামনে খেলাধুলা করতো, আমরা দুই সামনে পড়ছি। তাহলে সেটা তো 5 ফুট 9 ইঞ্চি উঁচা। আমাদের সামনে পড়লে দেখা গেছে যে সে মাটির দিকে একবারে হয়ে গেছে। সে এরকম বর্তমান ছেলে আমার এই অর্থ অঞ্চলে নেই, এটা বাসায় বলা যাবে না। এখন আমার কি মনে লাগতে পারে, আমরা তো অনেক শেষ, আমরা বংশের বাতি শেষ নিভে গেছে, বংশ আর নাই, আমরা 2 ভাই। এই বাড়ির ভবিষ্যতে তো আছি না বাতিজা। ময়নাতদন্ত শেষে রবিবার রাত 12:30টায় ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়া শাসন উত্তরপাড়া গ্রামের বাড়িতে পৌঁছায় সোহার্তের মরদেহ। সোমবার সকাল 10টায় জানাজা শেষে দাফন করা হয় বাড়ির সামনের গোরস্থানে। আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু, তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ ঘনপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। আমার পুত্র শেষ, লেখা তুই আছে মারা।
বাবার সাথে খামারে কাজ করত 13 বছরের মোবারক। দুধ বিক্রি করত বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মারে কইছে, মা আমার নেম প্লেট আইব। ও ছেলেটা খেলাধুলা করতো, নেম প্লেট আইব। নেম প্লেট তো বোঝে না ওর মায়। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গুরুস্থানের সার্টিফিকেট স্যার। আল্লাহ, সার্টিফিকেট আইছে, আমার বলার নেম প্লেট আইছে। টিয়ার শেলের ধোঁয়া ঘরে আসছিল, তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় 11 বছরের সামির। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 5ম শ্রেণী পড়ুয়া শিশুটি। 20 জুলাই বিকেল টিয়ার শেলের গ্যাসে রাজধানীর চিটাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন। খোঁজ পাওয়া যাচ্ছিল না 10 বছরের হোসাইনের। রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় 14 বছরের তাহমিদের। 9ম শ্রেণীতে পড়ত সে। 16 বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে। চলে যায় ইফাতের প্রাণটাও। 20 জুলাই বিকেলে এমনিভাবে সাভার এলাকায় প্রাণ যায় 14 বছর বয়সী সাদ মাহমুদের। কৌতূহলবশত সড়কে নেমেছিল সে। একটু ফুটবল খেলতে পছন্দ করতো। তখন আমি ওরে বলছি যে ভাই তুই কোথাও যাইস না, আমি আইসা তোরে বোট কেনার টাকা দেবো, তুই কোথাও যাবি না। আমি ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই। আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউর বেডে ভাই। আমি আর আমার ভাইটাকে ফিরে পাই নাই ভাই। আমার এই নিয়ে 6টা অপারেশন হয়েছে, তারপরও ডাক্তার বলতে পারেন আমার পাটা রাখতে পারবে কি রাখতে পারবে না। প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। বেশি হচ্ছে, আমার ব্লাড হচ্ছে নেগেটিভ, আমি রক্ত শূন্যতায় মারা যাচ্ছিলাম। এ অবধি আমার 13 ব্যাগ রক্ত দিতে হয়েছে। আমি জানি কিভাবে আমার ব্লাডগুলো ম্যানেজ করতে হয়েছে। এখন হাড় ছাড়া আর কিছু নেই, হাড়গুলো গুরু গুরু হয়ে গেছে, ওই লোহা দিয়ে জোড়া লাগিয়ে রাখছে, মাংস নেই। আমার বাবা বর্গা চাষি, অনেক আশা নিয়ে লেখাপড়া করা হইতেছে আমাকে। আমি টিউশনি করে নিচে খরচটা মোটামুটি চালানোর চেষ্টা করি। এখন তো সব শেষ, আর 2-3 মাস ছিল বেরিয়ে যেতাম। সারাদিন আন্দোলন ছিল, গ্যাঞ্জাম ছিল, কিন্তু রাতে ওরকম কিছু ছিল না। রাতে মানুষ জনতা সবাই রাস্তায় হাঁটাহাঁটি করতেছিল। হঠাৎ করে কোথা থেকে গুলি এসে যে পায়ে লাগলো আমি নিজেও বুঝতে পারলাম না। গুলিটা মনে হয় খুবই ভারী ছিল। গুলিটা লাগার সাথে সাথে পাটা মানে আমার ছিদ্র হয়ে মানে পাটা মানে ব্লাস্ট হয়ে গেল। আমার এত রক্তক্ষরণ হলো। আমার প্যান্ট পরা ছিলাম তো, প্যান্টটাও ফুলে এরকমই হয়ে গেলো। তো এইখানে আসার পর দেখলাম সবার পায়ে গুলি। আমি না হলো আমার চোখে 1-150 রুগী দেখলাম, সবার পায়ে গুলি। ছেলে যদি করতো আমরা খাইতাম, ছেলে পঙ্গ হয়ে পড়ে রয়েছে, আমি কি করবো এখন কি করবে ভবিষ্যতের চিন্তা করলে তো আর মানে বেঁচে থাকতে ইচ্ছা করে না। তেমন হট্টগোল ছিল না, সবাই মাত্র জুম্মার নামাজ পড়ে বের হয়েছে। বাম হাতে জায়নামাজ ছিল, ডান হাতে ফোন ছিল। তো মেরুরবাড্ডার যে মেন রাস্তাটা, ওই রাস্তাটার পাশ ধরে হাইটে আসতেছিলাম ডান পাশ দিয়া। ফুট করে পিছন থেকে এসে একটা গুলি লাগে। ওরা ছিল রামপুরা ওভারব্রিজের ওইদিকে, ওখান থেকেই গুলিগুলো আসছে। আবার উপরে হেলিকপ্টারও ছিল। এখন আমি ইনশিওর করে বলতে পারতেছি না এটা কি উপর থেকে আসছে না নিচ থেকে পড়ছে। 10 থেকে 15 দিন হবে আমি ফর্ম ফিল আপ করে আসছি। আগস্টের শেষে ইয়ার ফাইনাল এক্সাম, আমি জানি না এখান থেকে বের হতে পারবো কিনা। আমার এক বন্ধুর বাবা যাত্রাবাড়ি থানার সামনে গুলি খাইছে, গুলি খায় মারা গেছে। তো ওনার নিয়ে এসে এলাকায়, তো এলাকায় সবাই মিলে টাকা টোকা গুছায়া লাস্ট গাড়িতে উঠেছি। তারপরেই ধাওয়ানিটা শুরু হয়েছে। তখনকার পুলিশে পাল্টা ধাওয়াতে পায়ে গুলি লাগে। সরা গুলি হলে তো বস শরীরে ক্ষতটা কম হতো, হাড্ডি ভাঙতো না। ডাইরেক্ট গুলি করা হয়েছে। ডাইরেক্ট গুলির কারণে আজকে আমার পাও অচল হয়ে গেছে।
আমরা সাধারণ কিছু লোক রাস্তা পার হব, তখন পুলিশ বলছে যে এখন রাস্তা পার হওয়া যাইবে না, বাড্ডা নতুন বাজার। তারপর কিছুক্ষণ পর পুলিশই আবার রাস্তা পার হওয়ার সুযোগ দিছে যে এখন রাস্তা পার হইতে পারেন। যখনই আমরা রাস্তা পার হওয়া ধরছি প্রায় 10-15 জন লোক, তখন 3 সেকেন্ডের ভিতরেই গুলি করছে, এলোপাতারি গুলি। আমার সাথে আরও 2 জন মারা গেছে জায়গায়, আর আমার হাতে লাগছে। আর পুলিশ এতটাই হিংস্রভাবে গুলি করছে, রাস্তার টোকাই, পাগল, রাস্তার কুকুর, কোনো কিছু বাদ যায় না। নতুন বাজারে আপনি খোঁজ নিয়ে দেখেন, রাস্তার কুকুরও মারা গেছে, এতটাই এলোপাতারে গুলি করছে তারা। আমরা তো কোনো দল করি না, আমরা হলো সাধারণ মানুষ। আমার একটা 7 বছরের ছেলে আছে, মাদ্রাসায় পড়াশোনা করে, আমার একটা পরিবার আছে। এখন যে আমি 7টা মাস বসে থাকবো, ডাক্তার বলছে এই 7টা মাস আমার ফ্যামিলি কিভাবে চলবে। সরাগুলি মারছে, তাও জনগণ কিছু চাইপা বাইর করে ফেলাইছে, ওই জায়গার সাধারণ মানুষই। আর এই যে বুলেটটা লাগছে, এইটাই আমার লাইফটা নষ্ট করে দিছে। আমাদের এখানে 272 জন রোগী এসেছিল। 272 জনের ভিতরে 245 জন ছিল বিভিন্ন ধরনের গান শট ইঞ্জুরি, আর 27 জন ছিল তারা আদার্স ইঞ্জুরি, ব্ল্যান্ড ট্রমা বা শার্প কাটিং উন্ড। মোস্ট অফ দি কেসেস আমরা বুলেট তো দেখতে পাই নাই, বুলেট তো লেগেছে, বের হয়ে চলে গেছে, ফ্র্যাকচার করে টিস্যু ইঞ্জুরি করে বের হয়ে চলে গেছে। অন্য যতগুলা শিশু থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে। আমার 6টা সন্তান যে ওখানে অনশনে আছে, তাদেরটা কে বুঝবে? বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ, আসমান কাঁপে। আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত, আর কত? পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকেন, একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে, শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোড় করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই।